সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ভূপতিত করল মার্কিন সামরিক বাহিনী। সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের। বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবি নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এই দুর্নীতির কারণে স্থল জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। আজ রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। তিনি সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে কথা বলেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপানসার সভাপতিত্বে গত বৃহস্পতিবার ব্যাংককে 6 দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থ্যান সোয়ে। গত 2 মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা 60,000 রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছেন। সীমান্তের দুর্নীতির প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে, এটা সত্যি। এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা। নৌকা নিয়ে ঢুকছে, তবে একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে বিষয়টা এমন নয়। বিভিন্ন সীমান্ত দিয়ে যে ঢুকছে সেটা আটকানো খুব কঠিন হচ্ছে। তবে আমি মনে করি না আর একটি ঢল আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন, এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রোহিঙ্গা পরিস্থিতি পুরো অঞ্চল কিভাবে অশনি সংকেত সৃষ্টি করেছে তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এখন বয়স্ক যেসব রোহিঙ্গা আছে তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন। তবে আগামী 5 বছর পর যেসব তরুণ রোহিঙ্গার বয়স 20 বছর হবে তারা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই, তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে। এর মধ্যে নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, তাকে বলেছি মিয়ানমার সীমান্তে তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সীমান্ত তো রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না। কাজেই তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত ও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। মিয়ানমার সীমান্তবর্তী স্ক্যাম সেন্টারের অনেকটি চিহ্ন নষ্ট করে দিয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখন স্ক্যাম সেন্টারগুলো মূলত থাইল্যান্ড ও লাওসের সীমান্তে আছে বলে জানান তিনি বলেন, এসব সেন্টারে অনেক বাঙালি আটকে পড়েছেন। সবাই যে পাচারের মাধ্যমে গেছেন তা কিন্তু নয়, অনেকেই লোভে পড়ে সেখানে গেছেন। মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা আজ রোববার ভোরে ভুলবশত লোহিত সাগরের উপরে নিজেদের একটি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। যুদ্ধ বিমানটিতে 2 জন পাইলট ছিলেন। গুলিতে ভূপাতিত হওয়ার সময় উভয় পাইলট যুদ্ধ বিমানটি থেকে বেরিয়ে পড়েন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, স্পষ্ট প্রতীয়মান নিজেদের ছোড়া গুলির ঘটনার পর 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে ভূপাতিত হওয়া FA-18 হর্নেট যুদ্ধ বিমানটি মার্কিন নৌবাহিনীর মার্কিন যুদ্ধবিমানবাহী রণতার হ্যারি এস ট্রুম্যান থেকে যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, হ্যারি এস ট্রুম্যানের নিরাপত্তা বহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুলবশত ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা যুদ্ধবিমানটিকে আঘাত করে। 1 বছরের বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এর প্রতিবাদে গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হামলা চালিয়ে আসছেন ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের মোকাবেলায় অঞ্চলটিতে তৎপর রয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা গতকাল শনিবার লোহিত সাগরের উপর হুতি ড্রোন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এছাড়া তারা ইয়েমেনের সানায় হুতিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোলে হামলা চালিয়েছে। হুতিদের ক্ষেপণাস্ত্রের ভান্ডারে হামলা চালানো হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। তবে ফেব্রুয়ারির 19 তারিখে শুরু হতে যাওয়া হাইব্রিড মডেলের সেই টুর্নামেন্টের দল আজই ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি ঘোষিত
15 সদস্যের দলে চোটের কারণে বিবেচিত হয়নি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার 50 ওভারের দলে সুযোগ পেয়েছে সাবেক অধিনায়ক জো রুট। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, পাকিস্তান ও একটি নিরপেক্ষ দেশে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের আগে ভারত সফরেও এই দলটি নিয়ে খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে ব্রেন্টন ম্যাককালামের এটি বড় কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে। স্টোকসকে কেন দলে রাখা হয়নি সে ব্যাখ্যায় ইসিবি বলেছে, হামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাকে বিবেচনা করা হয়নি। নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টে চোটে পড়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি স্টোকস। ইংল্যান্ড ওই ম্যাচটি হেরে যায় 423 রানে। তবে এর আগেই প্রথম দুটি টেস্ট জিতে সিরিজ জয় করে নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। সাবেক অধিনায়ক রুট ইংল্যান্ডের বিশ্বকাপ বিপর্যয়ের পর বাদ পড়েন ওয়ানডে দল থেকে। ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে 9 ম্যাচে মাত্র 3টিতে জিতে প্রথম পর্ব থেকেই বিদায় নেয় শিরোপা ধরে রাখতে যাওয়া ইংল্যান্ড। রুট সেই বিশ্বকাপে 30.66 গড়ে করেছিলেন 276 রান। 2023 সালের পর একটি ওয়ানডেতেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন 50 ওভারের ক্রিকেটে। জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে দল সাজানো হয়েছে জাফরা আর্চার্ট, গ্যাস আটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বাইরন স্কার্টস, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উডকে নিয়ে। সঙ্গীত, সাংবাদিকতা এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবি সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন। যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ ও অভিনয়শিল্পী জয় হাসান। খবরটি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি এনাম সরকার। তিনি জানান, আগামী 28 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ইটিভি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরে 3 গুণীর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমানের হাতে। এছাড়া 2023 সালে প্রকাশিত সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফরমেন্সের জন্য পুরস্কৃত হবেন দেশ সেরা তারকারা। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 1999 সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক টেলিভিশন মিডিয়া অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।